স্বাগত ডিবিসি সংবাদে, আপনাদের সাথে আছে হিমাদ্রি রাহা। এবার জানাবো খবরের বিস্তারিত। সব সরকারি কর্মকর্তা কর্মচারী মহার্ঘ ভাতা পাবেন, একই সঙ্গে পেনশনভোগীরাও পাবেন এই সুবিধা। এর ফলে কর্মকর্তা কর্মচারীরা মূল বেতনের সঙ্গে আরও কিছু আর্থিক সুবিধা পাবেন। সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান। আরও বলেন, এ লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। কিভাবে সব শ্রেণী ও গ্রেডের কর্মকর্তারা এমনকি পেনশনভোগীরাও এর সুফল পাবে তা নিয়ে কাজ করছে এই কমিটি। এছাড়া আন্দোলনরত অবসরপ্রাপ্ত বিভিন্ন গ্রেডের কর্মকর্তারা যেন আগের সুবিধায় গ্রেড পায়, সেজন্য নেওয়া হচ্ছে উদ্যোগ। পে কমিশন একটা করা দীর্ঘ সময়ের ব্যাপার। ইন্টারিম টাইমে একটা মহার্ঘ ভাতা কমিটি করেছে, যেখানে আমিও আছি। আমরা সামনের সপ্তাহে প্রথম মিটিং করব এবং ওখানে একটা স্ট্র্যাটেজি কৌশল অথবা কিভাবে আপার লিমিট লোয়ার লিমিট ঠিক করে অফিসার স্টাফ স্ল্যাব ঠিক করে ইনক্লুডিং পেনশনার, এবার যাতে পে স্কেল এই মহার্ঘ ভাতার সুবিধা পেনশনাররাও পায় সে ব্যাপারে সরকার। জনপ্রশাসনে আমূল পরিবর্তন দাবি করে 3 ধাপের সংস্কার প্রস্তাব দিয়েছে বিএনপির গঠন করা সংস্কার কমিশন। রবিবার সকালে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমানের কাছে এই প্রস্তাব জমা দেয় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহর নেতৃত্বে একটি দল। দলীয় প্রশাসন দিয়ে দেশের প্রশাসনিক কার্যক্রম যেন না চলে, নির্বাচনের আগে পুরো প্রশাসন রদবদল করে ঠেলে সাজানো, প্রশাসন যেন নির্বাচনে কোনো প্রভাব বিস্তার করতে না পারে, এমন দাবি বিএনপির। এছাড়া স্বৈরাচার সরকারের সময় অন্যায়ভাবে পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের প্রশাসন থেকে সরিয়ে দেওয়ার দাবিও জানিয়েছে দলটি। অনিয়মের অভিযোগে উচ্চ আদালতের কয়েকজন বিচারপতির বিরুদ্ধে তদন্ত শেষ করেছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। তদন্ত শেষ হওয়া বিচারপতিদের তথ্য ও তাদের নিয়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সুপারিশ রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এর আগে 4 ডিসেম্বর আরেক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারপতির বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ সংক্রান্ত প্রাথমিক তদন্ত করছে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল এবং এই তদন্তের অগ্রগতি হয়েছে। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে গেল 16 অক্টোবর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অবস্থান ও বিক্ষোভের সময় পতিত আওয়ামী লীগ সরকারের দোসর বিচারকদের পদত্যাগের দাবি তোলা হয়। ওই দিন হাইকোর্ট বিভাগের 12 বিচারককে বেঞ্চ না দেওয়ার সিদ্ধান্তের কথা জানায় সুপ্রিম কোর্ট প্রশাসন। এই বিচারকরা এখন বিচার কাজের বাইরে এবং ছুটিতে আছেন। জুলাই আগস্ট গণহত্যা মামলায় যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকে জিজ্ঞাসাবাদ করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। রবিবার সকালে জিজ্ঞাসাবাদের জন্য তাকে কারাগার থেকে সেফ হোমে নেওয়া হয়। এর আগে বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবুল হাসানকে হাজির করা হয়। জুলাই আগস্টে গণহত্যা মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করার অনুমতি চেয়েছিল প্রসিকিউশন। 15 ডিসেম্বর তাকে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি দেয় ট্রাইব্যুনাল। বাংলাদেশ ও পূর্ব তিমুরের মধ্যে সম্পর্ক উন্নত করতেই দ্রুতই কনসুলেট খোলা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সফররত পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তের সাথে একান্ত বৈঠক শেষে নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। যৌথ ব্রিফিংয়ে হোসে রামোস বলেন, বাংলাদেশ থেকে পণ্য আমদানি করবে পূর্ব তিমুর। এর মাধ্যমে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করা সম্ভব হবে বলে আশা তার। বৈঠক শেষে পূর্ব তিমুর ও বাংলাদেশের সঙ্গে একটি চুক্তি ও একটি সমঝোতা স্মারক সই করেন উপদেষ্টারা। 7 বছর পর রাজনৈতিক কর্মসূচিতে আসছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শারীরিকভাবে সুস্থ থাকলে আগামী 21 ডিসেম্বর উপস্থিত থাকবেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সমাবেশে। মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই সমাবেশ আয়োজন করা হয়েছে। 2018 সালের ফেব্রুয়ারিতে সবশেষ প্রকাশ্য রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়েছিলেন খালেদা জিয়া। এবছর 21 নভেম্বর সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দেন খালেদা জিয়া। দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন ডিবিসি নিউজকে জানান, বিএনপি চেয়ারপারসন শারীরিকভাবে সুস্থ থাকলে মুক্তিযোদ্ধা দলের সমাবেশে অংশ নেবেন। এজন্য সমাবেশ 2 ঘন্টার মধ্যে শেষ করা হবে। এছাড়া অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে নতুন করে সাজানো হয়েছে জাতীয় স্মৃতিসৌধ। সব ধরনের সংস্কার সহ শেষ হয়েছে সৌন্দর্য বর্ধনের কাজ, জোরদার করা হয়েছে নিরাপত্তা। রাজনৈতিক পট পরিবর্তনের পর এক ভিন্ন প্রেক্ষাপটে উদযাপিত হতে যাচ্ছে এবারের বিজয় দিবস। মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে জাতির সূর্য সন্তানদের শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, রাজনীতিবিদ ও কূটনীতিক সহ বিশিষ্টজনেরা। এরপরই সৌধ প্রাঙ্গণ উন্মুক্ত করে দেয়া হবে সর্বসাধারণের জন্য। শ্রদ্ধা, ভালোবাসা আর ফুলে ফুলে ভরে উঠবে শহীদ বেদি। প্রতি বছরের মতো এসব দিক মাথায় রেখে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। শেষ হয়েছে সংস্কার সহ রং তুলির কাজ। বাহারি রঙের ফুলে নতুন করে সেজেছে জাতীয় স্মৃতিসৌধ। প্রায় ১.৫ মাস ধরে অর্ধশতাধিক কর্মী শ্রম দিয়ে সাজিয়ে তুলেছেন ১০৮ একর আয়তনের গোটা সৌধ চত্বর। বিজয় দিবস উপলক্ষে আমরা লাইটিং এর কাজ করা হয়, আলোকসজ্জা কাজ চলতেছে প্রায় ১.৫ মাস। পরিষ্কার পরিচ্ছন্ন করছি, লোকজন আসিবে। একটা পাতা যদি পড়ে সেটা আমরা সাথে সাথে টুকাই নিয়ে যেতেছি। ইতোমধ্যে শেষ হয়েছে আলোকসজ্জা সহ সিসি ক্যামেরা স্থাপনের কাজ। প্রস্তুতি শেষ করার কথা জানিয়েছে স্মৃতিসৌধ কর্তৃপক্ষ। সিসি ক্যামেরা স্থাপন, লেক সংস্কার সহ সকল কার্যক্রম সম্পন্ন করেছি। মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মণ্ডলী সহ সকলের শ্রদ্ধা নিবেদনের জন্য স্মৃতিসৌধ পুরোপুরি প্রস্তুত রয়েছে। এদিকে দিবসটি ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। স্মৃতিসৌধ সহ আশপাশের এলাকায় বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। 10 দিন আগে থেকে আমাদের নিরাপত্তা ব্যবস্থা চলতেছে। আমরা সাদা পোশাকে নিরাপত্তা ব্যবস্থা, বিভিন্ন নিরাপত্তা আমরা দিয়ে আসতেছি। শেষ হওয়া অবধি এই ব্যবস্থা চলমান থাকবে, অব্যাহত থাকবে। মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে পরিষ্কার পরিচ্ছন্নতা ও ভিআইপি নিরাপত্তার জন্য ৮ই ডিসেম্বর থেকে জাতীয় স্মৃতিসৌধে বন্ধ রয়েছে দর্শনার্থীদের প্রবেশ। ডিবিসি নিউজ ডেস্ক। হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন হাবে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ দাউদুল ইসলামকে প্রশাসক হিসেবে নিয়োগ অবৈধ বলে রায় দিয়েছে হাইকোর্ট। বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে দেয়া রুলের নিষ্পত্তি করে রায় দেয়। হাবে ২০২৪ থেকে ২০২৬ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের এম শাহাদাত হোসাইন তসলিম সভাপতি ও ফারুক আহমেদ সর্দার মহাসচিবের দায়িত্ব পালন করছেন। ৫ই আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর হাব পরিচালনায় অন্তর্বর্তী সরকার ওই কমিটি বাতিল করে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিবকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয়। এটি বাতিল চেয়ে রিট করা হলে নিয়োগকে অবৈধ বলে রায় দিল হাইকোর্ট। একই সঙ্গে নির্বাচিত কমিটি দায়িত্ব পালন করবে বলে রায়ে জানিয়ে দেওয়া হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক হাবের অফিসে যে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে তা অবৈধ ঘোষণা করা হয়েছে এবং একই সাথে পূর্বের যে কমিটি ছিল সেই কমিটিকে বহাল করা হয়েছে। এরই মাধ্যমে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের যে অতীতে কার্যক্রম যারা পরিচালনা করেছিলেন নির্বাচিত কমিটি, ওই নির্বাচিত কমিটি দায়িত্ব পালন করবেন। এক যুগ পর বহুল আলোচিত বিআরটি প্রকল্পে কাজ পুরোপুরি শেষ না করে শুরু হলো বিআরটিসি বাস সার্ভিস। আপাতত বিআরটি লেনে শিববাড়ি টার্মিনাল থেকে বিমানবন্দর পর্যন্ত, এই বিমানবন্দর থেকে গুলিস্তান পর্যন্ত চলবে 10টি এসি বাস। এদিকে ঢাকা থেকে গাজীপুর পর্যন্ত রুটে চালু হয়েছে 2 জোড়া কমিউটার ট্রেন। গাজীপুরের শিববাড়ি থেকে বিআরটি লেনে শুরু হলো বিআরটিসির 10টি বাসের পরীক্ষামূলক চলাচল। একদিকে প্রকল্পের কাজ পুরোপুরি শেষ হয়নি, অন্যদিকে নিজস্ব বাস কেনা হয়নি। তাই আপাতত বিআরটিসির 10টি বাস দিয়ে চলবে এই সেবা। ভোর 6:30 থেকে রাত 8টা পর্যন্ত মিলবে এই সুবিধা। অফিসগামী সাধারণ যাত্রীরা এই সেবায় খুশি। তবে এ প্রকল্পের কাজ পুরোপুরি শেষ না হওয়ায় রাস্তায় যানজটের সংখ্যা অনেকের। এই লেন দিয়ে যখন এই গাড়িটা যাবে তখন আমাদের দূরত্বটা কমে আসবে, মানে আমাদের ওই ভোগান্তিটা কমে যাবে। রুটের যে অসমাপ্ত কাজ, সেই সমস্ত কাজ যদি না করা হয় জনগণের আরো অনেক বেশি বেহাল দশা হতে পারে। জনবল সংকটের কারণে সড়কে শৃঙ্খলা নিয়ে হিমশিম ট্রাফিক বিভাগ। মিটিং হয়েছে, সেখানে আমরা আমাদের যে পর্যাপ্ত ট্রাফিক জনবলের অভাব আছে সেই বিষয়টা আমরা তুলে ধরেছি। আমরা অনুরোধ করেছি যেন বিআরটি থেকে ম্যাজিস্ট্রেট সহ বিআরটি এর কিছু জনবল থাকে এই বিআরটি লেনে। শুরুতে বিআরটি প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল 2,398 কোটি টাকা। 3 দফা সংশোধনের পর তা বেড়ে দাঁড়িয়েছে 4,268 কোটিতে। কাজ শেষ না হলেও মানুষের যাতায়াতের সুবিধার কথা বিবেচনা করে এই সার্ভিস উদ্বোধন করা হয়েছে বলে জানান উপদেষ্টা। মানুষ যাতে উপকৃত হয় এই জন্য আমরা এই অসম্পূর্ণ বিআরটি লেনে আমরা বাস চালু করেছি। ইতিমধ্যে নির্দেশ দিয়েছি যে এখানকার এই যে বিআরটি লেনের বাকি কাজগুলো দ্রুত সম্পন্ন করতে হবে।
এদিকে ঢাকা গাজীপুর রুটে চালু হলো 2 জোড়া কমিউটার ট্রেন। রবিবার সকালে জয়দেবপুর জংশনে ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সকাল 7টায় জয়দেবপুর থেকে ছেড়ে আসা ট্রেনটি কমলাপুর স্টেশনে পৌঁছায় 8টা 40 মিনিটে। ডিবিসি নিউজ ডেস্ক। সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদকে উৎখাত করে ক্ষমতা দখল করা বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামের সাথে যোগাযোগ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। শনিবার এই তথ্য জানিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। জর্ডানে সিরিয়া নিয়ে মধ্যপ্রাচ্য, তুরস্ক ও পশ্চিমা কূটনীতিকদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সাথে কথা বলেন অ্যান্টনি ব্লিংকেন। এ সময় এইচটিএস এবং অন্যান্য গোষ্ঠীর সঙ্গে বাইডেন প্রশাসন যোগাযোগ করেছে বলে জানান ব্লিংকেন। তবে কিভাবে এই যোগাযোগ হয়েছে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। মানহানির মামলা মীমাংসা করতে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ক্ষতিপূরণ হিসেবে $1.5 কোটি পরিশোধ করবে দেশটির সংবাদ মাধ্যম এবিসি নিউজ। স্থানীয় সময় শনিবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছে সংবাদ মাধ্যমটি। এবিসি নিউজের উপস্থাপক জর্জ স্টেফানোপোলাস প্রমাণ ছাড়াই ট্রাম্পকে ধর্ষণের জন্য অভিযুক্ত বলে মন্তব্য করে ক্ষতিপূরণ দিতে হচ্ছে। মীমাংসার শর্ত হিসেবে স্টেফানোপোলাসের বক্তব্যের জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়ে বিবৃতি দেবে প্রতিষ্ঠানটি। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সাথে থাকুন।